চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH হচ্ছেটা কি আজকে আপনাদের সঙ্গে আমি স্মৃতিতে রয়েছি এবং আজকে আমার সঙ্গে অতিথি রয়েছেন। চলুন সময় অপচয় না করে প্রত্যেকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে রয়েছেন প্রিয়ন্তী রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র হিসেবে, আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত রায় রাজনৈতিক কর্মী রয়েছেন, আমাদের সঙ্গে সুভাষ দাস সিপিআই সমর্থক, আমাদের সঙ্গে রুদ্রাঙ্ক রয়েছেন রাজনৈতিক কর্মী হিসেবে এবং রয়েছেন স্নেহায়ন বিজেপি মুখপাত্র হিসেবে। এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং কি নিয়ে আমরা আলোচনা করবো। এই যে স্বাধীনতার প্রাক্কালে এত আয়োজন, আমাদের একটা স্বাধীন দেশ রয়েছে, আর এই স্বাধীন দেশটা যাতে ঠিকঠাক করে চলতে পারে, যাতে একটা গণতন্ত্র বজায় থাকে, তার জন্য আমরা ভোট দিই। ভোটকে সব থেকে বড় উৎসব বলা হয়, আর এই ভোট দেওয়ার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা স্বচ্ছ তালিকা, অর্থাৎ কারা কারা এই রাজ্যের এই দেশের বিভিন্ন প্রান্তের ভোটার তার একটা স্বচ্ছ তালিকা দরকার। আর এখানেই যত গন্ডগোল পেকে রয়েছে। আমি দেবব্রত বাবুকে দিয়ে শুরুটা করি। দেবব্রত বাবু, মুখ্য সচিব গেলেন দিল্লি অবধি, গিয়ে তো তাকে সেই আরেকবার বলতে হলো যে না, জাতীয় নির্বাচন কমিশন যা বলছে, যে দুজন অফিসার মাফ করবেন, যে 5 জনের বিরুদ্ধে, 4 জন অফিসার এবং আরেকজন ডেটা এন্ট্রি অপারেটর, যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কারচুপি করা, তাদের বিরুদ্ধে আমরা 21শে অগস্টের মধ্যে পদক্ষেপ করব। তা সেই এসআইআর এর পদ্ধতি যখন মানতে হচ্ছে, সুপ্রিম কোর্ট যখন বলছে যে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর করতেই পারে, তো আপনারা বসে এত বিরোধিতা করছেন কেন? না, কোথাও এরকম বিরোধিতা করা হয়নি। দেখুন, প্রত্যেকটা জায়গায় তো বিরোধিতা করা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধিতা করছে, এর কারণটা কি? স্বচ্ছতার জায়গাটা বলা হচ্ছে, যে স্বচ্ছতার আপনাদের কোন জায়গাটা মনে হচ্ছে যে স্বচ্ছতা যেটা, যে ডকুমেন্ট, দেখো আমাদের ভারতবর্ষে 30 কোটি মানুষ, আবার বলছি সংখ্যাটা শুনো না, 30 কোটি মানুষ শুধু নিজের নামটুকু লিখতে জানে না, মানে তারা আঙুল চাপে। 30 কোটি মানুষ, সেখানে তুমি এসআইআর এর ফর্ম দিচ্ছ, সে ওখানে ফিল আপ করে ভরে দিতে পারবে? এটা কোনো হয়? দেখ, ভারতীয় যুক্তরাষ্ট্র, তাদেরকে তো ডকুমেন্ট সাবমিট করতে বলা হচ্ছে, তারা তো ডকুমেন্ট সাবমিট করবে। তুমি সঠিক কথা বলেছো। দেখো, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রতিটা রাজ্যকে তো নির্দিষ্ট ক্ষমতা দিয়েছে সংবিধান। সেই তোমার যতটা ক্ষমতা, তুমি গণতান্ত্রিক, তোমার যতটা ক্ষমতা, আমার ততটা ক্ষমতা, এনার ততটা ক্ষমতা, নরেন্দ্র মোদী ততটা ক্ষমতা, এবং মমতা ব্যানার্জি, বুঝতে পেরেছি সবার সমান ক্ষমতা। তুমিও প্রধানমন্ত্রী হতে পারো, আমিও হতে পারি। আপনার আসল পয়েন্ট, এবার আসল যে পয়েন্টটা আসছি, এবার আমার যদি নাগরিকত্বের পরিচয় তুমি চাও, আমি তোমারটাকেও প্রশ্ন করতে পারি। আমরা একটা RTI করেছিলাম, মাননীয় নরেন্দ্র মোদীকে জানতে চেয়েছিলাম ওনার জন্মসূত্রের পরিচয়টা কি, মানে উনি ভারতীয় কিনা। আমাদের উত্তরটা কি হচ্ছে, এটা হচ্ছে ইন বার্থ উনি হচ্ছে ভারতীয়। সেখানে সেকশন 3-তে উনি বলছেন যে নাগরিকত্ব আইনে ইন বার্থ উনি, তাহলে ওনার বার্থের প্রমাণটা কি? প্রমাণ তো দিতে পারে। তুমি যদি আমার প্রমাণটা চাও, আমি তোমাকেও প্রশ্ন করতে পারি। ঠিক কথা বলেছেন। এইবার সোনিয়া গান্ধী, মানে যাদের সঙ্গে আপনারা জোটে রয়েছেন, ইন্ডি জোটে রয়েছেন, সোনিয়া গান্ধী আদতে ইতালির বাসিন্দা। তিনি, তার সম্পর্ক তৈরি হয়, তিনি এদেশে আসেন, বিয়ে করেন, এত বড় একটা রাজনৈতিক দলের সদস্য তিনি, সব ঠিক আছে। এই সোনিয়া গান্ধী যখন ভোটার লিস্টে নাম ওঠে, তখন তিনি আদৌ ভারতীয়ই ছিলেন না। আমার তো প্রশ্ন যে তাহলে কি এইখানে সমস্যা হচ্ছে? বাইবার নরেন্দ্র মোদী তো ভারতীয়, এইটুকুনি প্রমাণ আছে, কিন্তু বাইবার তো সোনিয়া গান্ধী ভারতীয় নন, কিন্তু তার নামটা ভোটার লিস্টে ভারতীয় হওয়ার আগে উঠে গেছে। একদম এই সমস্ত তথ্য আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে, যখন এসআইআর এর কথা উঠছে, তখন এই নাগরিকত্ব বিষয়গুলো কোথা থেকে আসছে? এসআইআর বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। বাংলার মানুষ এসআইআর শব্দটা নতুন শুনছে না, হয়তো আমার প্রজন্ম বা আমাদের মতন প্রজন্ম এসআইআর কে নতুন শুনছে, কিন্তু এসআইআর নতুন 2002-3 সালে তো হয়েছে এসআইআর। স্বাধীনতার পরেই ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে, এবং বাংলায় 2004 সালে এসআইআর হয়েছে। আজ 25 সাল, 20 বছর কিছু হয়নি। এই 20 বছরে এত বেনজল ঢুকেছে, এত মানুষ মরে গেছে, এত নতুন ভোটার যুক্ত হয়েছে। সেইটাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন যদি এই লিস্টের বিশুদ্ধীকরণ করতে চায়, তাহলে বিরোধীদের ভয়টা কেন? তাহলে এসআইআর নিয়ে বিরোধীদের সমস্যা কেন? আপনার কোনো সমস্যা আছে এসআইআর নিয়ে? সমস্যা নেই। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এসআইআর করতে গিয়ে যে নথিগুলো চাইছে নির্বাচন কমিশন, আমাদের কমিউনিস্টদের সেখানেই সমস্যা। আচ্ছা, কোন কোন নথি চেয়েছে, কোন কোন নথিতে আপনাদের? নথি বলতে, যখন 2002 সাল থেকে যে নথিগুলোর কথা বলা হচ্ছে, সবার প্রথমে বলা হচ্ছে 2002 সালের লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে আপনি বৈধ ভোটার, বৈধ নাগরিক। সমস্যাটা সেখান থেকে, 2002 সালের ভোটার নাগরিক বা তার আগে তার বাবার ভোটে নাম আছে কিনা, এইটা যদি যুক্তিযুক্ত হয়, তাহলে 2002 সাল থেকে এখনো পর্যন্ত যা ভোট হয়েছে, সেটা মুখ্যমন্ত্রী নির্বাচন হোক, প্রধানমন্ত্রী নির্বাচন হোক,
বাধা দিই, 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা এটা যেমন জিজ্ঞাসা করা হচ্ছে, তেমন আরো একটা বিষয় বলা হচ্ছে যে আরো ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন। যেমন আপনার পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে কিনা, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা, আপনি এই সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে পারেন। সেখান থেকেও কিন্তু প্রমাণ হতে পারে দাদা যে আপনি সঠিক ভোটার। 11টা ডকুমেন্ট সাবমিট করার কথা বলেছে, আমি সঠিক ভোটার কিনা এটা জানার জন্য আমার ভোটার কার্ডটাই তো যথেষ্ট। আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গাটা ধরেছেন, আমি এই পয়েন্টটাতে একদম আমি আসছিলাম এই পয়েন্টটাতে, আমি এবার আসছি দাদা, আসছি এখান থেকে আমি রুদ্রাঙ্কর কাছে যাব। এই যে আমার ভোটার কার্ডটাই যথেষ্ট আমি এই ভারতীয় কিনা এটা বোঝার জন্য, একদম ঠিক কথা, এই কথায় কোনো ভুল নেই। সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে এই রাজ্যের মাটিতে আমরা প্রত্যেক দিন আমরা দেখতে পাই ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো জন্মপত্র পর্যন্ত, মানে জন্ম শংসাপত্র পর্যন্ত আমরা দেখতে পাই। সমস্যাটা এইখানে, ঠিক এইখান থেকেই প্রশ্নটা উঠছে রুদ্রাঙ্ক। আমি বুঝতে পারছি যে সমস্যাটা এই জায়গায় যে যারা অনুপ্রবেশ করে এসে আটকে যাচ্ছে, এখানেই থেকে যাচ্ছে, বাড়ি ঘর বানিয়ে ফেলছে, জমি কিনে ফেলছে, সেই সত্যগুলো সামনে চলে আসবে। সমস্যা কি এইখানে? দেখুন, আমি একটা কথা বলি, এই যে এসআইআর প্রক্রিয়াটার মধ্যে যা যা তথ্য চাওয়া হয়েছে এবং পরপর যদি সালভিত্তিক দেখেন যে আপনার বাবা মার একটা সালের পরে আপনার বাবা বা মার কার্ড থাকতে হবে, 2004-এর মধ্যে আপনার জন্মানোর তারপরে জন্মলে পরে আপনি জন্মেছেন। আমাদের এখন একটা দেখা গেছে যে 2022 সাল অবধি দেখা গেল যে যারা জন্মেছেন তার মধ্যে মাত্র 75% মানুষ হসপিটালে জন্মায়নি বা হসপিটালে জন্মেছে, বাকি 25% বাড়িতে জন্মেছে। আবার তার মধ্যে থেকে দেখা গেল যে 82 মানে বাড়িতে জন্মালে শংসাপত্র হয় না। আমি বলছি তারপরে কি বলছে তারপরে দেখা গেল যে তার মধ্যে 82% লোক এরকম আছে যারা বার্থ সার্টিফিকেট বার করেছে। তো এই একটা জায়গায় দাঁড়িয়ে যে দেবুদা যে কথাটা বললো যে আমাদের দেশের মধ্যে 30 কোটি মানুষ আছে যারা ফর্মটা ফিল আপ করতে পারবে না, তো এটা একটা নিছকে ফিল আপ করতে না পারলে তার আঙুলের ছাপ দেওয়া যায়, আঙুলের ছাপ দেওয়া থেকেও যাবতীয় প্রমাণ পাওয়া যায়, সেখানে কোনো সমস্যা নেই। এই বায়োমেট্রিক যে ডিজিটাল ইন্ডিয়ায় বায়োমেট্রিক স্ক্যাম অনেক হয়েছে আমরা দেখেছি, কিন্তু আমাদের কথাটা সেটা না। আমরা বলতে চাই যে আপনি বলতে চাইছেন এখানে স্ক্যাম করবে, মানে আপনি বলতে চাইছেন জাতীয় নির্বাচন কমিশন বসে বসে স্ক্যাম করবে? না, জাতীয় নির্বাচন ভয়ঙ্কর কথা বলছেন, মানে আপনি তো একটা গোটা দেশের মেরুদণ্ডেই আঘাত দিয়ে দিচ্ছেন। আরে বাবা, আমি তো গোটা দেশের মেরুদণ্ড কোথায়? আজকে যারা ভোট দিয়ে আজকে এই সরকারকে এনেছে দেশের মধ্যে, সেই সরকার এসে বলছে তুমি আমাকে যেই ভোটার কার্ডে ভোট দিয়েছো, এই সরকার বলেনি। ও মাই গুডনেস, এক সেকেন্ড, এটা বলছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এই প্রথমবার হয়নি, এর আগেও যখন এসআইআর হয়েছে তারও আগে ভোট হয়েছে, তারপরেও ভোট হয়েছে। এসআইআর হচ্ছে বিশুদ্ধীকরণ করা, এই সহজ বিষয়টা কেন কেউ বুঝতে পারছে না? স্নেহন, আমার কাছে কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। বিষয়টা ও যেটা বলছে যে কেউ যদি ধরো না বাড়িতে জন্মেছে, সে তো বাড়িতে জন্মানোর পরেও সে কর্পোরেশন বা পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট নিতে পারে। তর্কের খাতিরে আমি ওর কথাটা ঠিক ধরে নিলাম যে বার্থ সার্টিফিকেট নেই, সে স্কুলে পড়াশোনা করেছে, সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, ছেড়ে দাও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই, স্যার কাস্ট সার্টিফিকেট আছে, ছেড়ে দাও কাস্ট সার্টিফিকেট নেই। আরে কিচ্ছু লাগবে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে লিখিয়ে আনতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তোমার ওই কাউন্সিলর পঞ্চায়েত প্রধান না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের শংসাপত্র হলেও হবে। আরে একটা না, 11টার মধ্যে 11টা লাগবে না, 11টার মধ্যে অনলি একটা লাগবে, শুধু একটা হলেই হয়ে যাবে। তাও কাদের? যাদের পরিবারের কারোর 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল না তাদের। তাহলে এতে তোমাদের আপত্তি কোথায়? তোমরা তো নিজেরাই অভিযোগ করেছো। 28শে ফেব্রুয়ারি এই কাছে নেতাজি ইন্দিরা দাঁড়িয়ে মমতা ব্যানার্জি অভিযোগ করেছে যে এক একজনের নাম 2 জায়গায় 3 জায়গায় আছে। এটারই তো ডিলিশনের কাজ হচ্ছে, যারা মৃত ভোটার তাদের নামেই তো ডিলিশনের কাজ হচ্ছে। তাহলে সমস্যাটা, তাহলে আসছি আবার, তাহলে এক্স্যাক্টলি সমস্যাটা। এই দেখুন, আপনি সোনিয়া গান্ধীর কথা বললেন, সোনিয়া গান্ধী বৈবাহিক সূত্রে উনি ভারতে এসেছেন। আমি একটা নাম বলছি, স্বপন কুমার মজুমদার, উনি হলেন বিধায়ক, একদম অবৈধ অনুপ্রবেশকারী। তার বাংলাদেশের এই সার্টিফিকেট, তিনি বাংলাদেশ তো তার ভোটার কার্ড নেই, তাই জন্য আপনি বলছেন জাস্ট লাইক লাভলি খাতুন। কি জাস্ট লাইক লাভলি খাতুন? তো মেনে নিয়েছে লাভলি খাতুনের মধ্যে, একদম মেনে নিয়েছে। লাভলি খাতুন বাংলাদেশি মেয়ে, এখানে তৃণমূলের সহযোগিতায় ভোটে জিতেছে। স্বপন বাবুর নেই তো, কিন্তু স্বপন বাবুর সম্বন্ধে যেটা বলা হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মারফত এই সূত্রগুলো, এর কোনো তথ্য প্রমাণ নেই। আর যদি সেরকম প্রশ্ন হচ্ছে, স্বপন বাবু তার জন্ম শংসাপত্র দেখাতে পারবেন তো? তার অ্যাকাউন্টস আছে কিনা কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে তিনি দেখাতে পারবেন তো? পারবেন কি পারবেন না? পারবেন তো। এটা তৃণমূলের প্রপাগান্ডা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মিথ্যা অপপ্রচার। স্বপন মজুমদার একজন বিধায়ক, তার বিরুদ্ধে মিথ্যাচরণ করার জন্য এটা আমি বলতে চাই, যদি এরকম কোনো ঘটনা যদি হয়ে থাকে তাহলে সেটা নির্বাচন কমিশনের আওতায় পড়ে, সেটা নির্বাচন কমিশন দেখে নেবে। আমার কথা এটা। দাদা শুন, এত যে রাগারাগি করছেন, খোদ সুপ্রিম কোর্ট বলছে যে জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর করার অনুমতি রয়েছে, তাহলে সমস্যাটা কোথায়? আসছি তাহলে
দেখুন আমি একটা কথা বলি, এখানে একটা জিনিস সুপ্রিম কোর্ট বলছো, না কেউ না, সমস্ত তর্কের ঊর্ধ্বে। আরে সুপ্রিম কোর্ট অনেক কথা বলেছে, সুপ্রিম কোর্টকে মেনে চলতে হবে, কিন্তু তারপরে আমি বলতে চাই যে বাংলায় দাঁড়িয়ে আজকে যে জায়গাটা দেখতে পাচ্ছি, কোন একটা জায়গায় বাংলা একটা লাইন টানা হচ্ছে যে তোমাকে তোমার ওই পরিচয়পত্র নিয়ে নেব, তারপর তোমাকে বিজেপির কাছে গিয়ে পরিচয়পত্র তৈরি করতে হবে। বিজেপি কি বলছে? আমি বলছি মন্ডলে মন্ডলে বসছে, সভা বসছে, আর কি বলছে এ দেখো না, হাততালি দেওয়া শুরু করে দিয়েছে, মিথ্যে। আমি একটা কথা বলি, এখানে কিছুই না, গরিবের এখন ভাত কেড়েছে, এখন পরিচয় কাটতে আছে। আপনারা গরিবের ভাত কেড়েছেন, এখন পরিচয় কাটছেন। আপনাকে শুভেন্দু অধিকারী মিথ্যা শিখিয়েছে। আচ্ছা রুদ্রাঙ্ক, তোমার এই তথ্যের ভিত্তি? আমাদের তথ্যের ভিত্তি একটাই, আজকের দিনে দাঁড়িয়ে আমি পরিষ্কারভাবে আবারও বলবো, তুমি যে বললে যে কি যেন বললে যে তুমি সবার পরিচয়পত্র নিয়ে নিচ্ছে, তারপরে মন্ডলে মন্ডলে যেতে হবে, বিজেপির কাছে যেতে হবে, এটার ভিত্তি? আরে আপনি কি বলছেন? আমরা ঠাকুরনগরে দেখেছি, ওখানকার আপনাদের এমপি, বিজেপি এমপি বলছে যে আপনি আমার অফিসে আসুন, আমি আপনাকে পরিচয়পত্র করিয়ে দেবো। শিক্ষা, এটা অশিক্ষা চরম। আপনার এমপি আপনারাই বলছেন যে আপনারা বলছেন যে আপনারা এনআরসি করবেন, সিএ করবেন। আপনাকে একটা কথা বলে বলছি, আমরা কোনো ভুয়া ভোটার, মিথ্যা ভোটারের বেশ আমি একবার সুভাষ বাবুর কাছে আসি। আমার কাছে সময় কম, সুভাষ বাবু 10 সেকেন্ড সময়, তারপরে আমাকে ব্রেকে যেতেই হবে। আমার প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট এটাও বলছে যে ধরুন বিহারে যাদের নাম বাদ গেছে, সেই তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করে দিক যে কেন তাদের নামটা বাদ গেল, স্বচ্ছতা চলে আসবে, কোথাও তো কোনো সমস্যা নেই, তাহলে কেন না বাছা বলতে আজকে যে কথাটা আপনি বললেন, আমি আপনাকে এর আগে বললাম যে ভোটার কার্ড থাকাটাই ভোটার হওয়ার বৈধ। আমি আপনাকে বললাম যে কিভাবে ভুয়া ভোটার কার্ড তৈরি কে যারা আসছে, আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনটাকে এই মুহূর্তে নির্ধারণ করা হচ্ছে, যে নির্বাচন কমিশনের মাথায় আজকে দেশের আইন ভেঙে যেটা নিয়ম ছিল সেটাকে ভেঙে যে নির্বাচন কমিশনটা, তার বৈধতা নিয়ে, তার স্বচ্ছতা নিয়ে, নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে ইয়েস আমি আসছি। আমি এই বিষয়টা নিয়ে আসবো যে এখানে সুভাষবাবু আমাদের এক অতিথি, তিনি নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের এই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। আমি এই বিষয়টাতেই আসবো। সময় একটা ছোট ব্রেকের, ফিরছি ব্রেকের পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। যেতে যেতে আমাদেরকে সুভাষবাবু জানালেন যে জাতীয় নির্বাচন কমিশনেরই যে বৈধতা, সেটা নিয়েই তিনি প্রশ্ন তুলছেন যে ওটাই আদৌ স্বচ্ছতা জাতীয় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে তিনি প্রশ্ন। না, উনারা কি বলতে চাইছেন যে তাহলে ভোটার লিস্ট থেকে কারোর নাম বাদ দেওয়া যাবে না? তাহলে না এক মিনিট, না তৃণমূলকে ডিফেন্ড করেছেন, দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম থাকবে, কর্পোরেশন ইলেকশনে তার ভোট দিয়ে যাবে। আরে তৃণমূলকে জেতাতে হবে, আরে
বিক্রি হয়ে যাচ্ছে। একটা ছোট্ট বিষয় যদি এসআইআর হয়, আচ্ছা শান্ত, যদি আমি একদম এক শব্দে নেব, যদি এসআইআর হয়, একদম এক কথায় উত্তর, হ্যাঁ যদি এসআইআর হয়, ঠিক আছে, আমাদের ভোটের আগে 26-এ নির্বাচন, ভোটের আগে যদি এই রাজ্যে এসআইআর হয় তাহলে কি তৃণমূল হেরে যাবে? আরে হেরে যাওয়া জিতে যাওয়ার পর ইলেকশন কমিশন আরে হ্যাঁ নাতে উত্তর কবে কটা পাবেন এসআই হলে কটা পাবেন? আরে অনুপ্রবেশকারীরা বাদ দিয়ে দিলে 100টাও পাবেন না। আচ্ছা এসআইআর হলে কি তৃণমূল কংগ্রেস হেরে যাবে? এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই মনে হচ্ছে, কারণ গোটা দিল্লি থেকে বাংলা যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে তাতে দাঁড়িয়ে মনে হচ্ছে ভোট ব্যাংকে চাপ আসছে, হেরে যাওয়ার ভয় আছে। আসি এসআইআর হলে কি তৃণমূল কংগ্রেস হেরে যাবে? একটা কথা আপনাকে বলি, 2001 একই না হ্যাঁ কিলোমিটার উত্তর না, শুনুন পশ্চিমবঙ্গ দলটাকে সমর্থন করো, দলটা করো, হারবে দিন না, কখনো হতে পারে না। এই কনফিডেন্স যখন আছে তাহলে কেন মনে হচ্ছে এসআইআর নিয়ে এত অশান্তি হচ্ছে? সময় একেবারে নেই, একবার সুভাষ। আমার বক্তব্য হচ্ছে 65 লক্ষ নাম যদি বিহারে বাদ যেতে পারে, আমার বক্তব্য হচ্ছে সেখানে কোন অনুপ্রবেশকারী ঢুকেছিল বাংলা ঢুকে বিহারে? বিহারের বর্ডারে নেপাল আছে, ডিজিটাল ভার্সন নেপাল আছে, ডিজিটাল ভার্সন হলে কবে সাবালক হবে? ইলেকশন কমিশনকে সাবালক হতে হবে। বেশ এখন আমাকে একটা ছোট্ট ব্রেকে আমাকে যেতে হচ্ছে, আমি ফের হচ্ছেটা কি আলোচনায় ফিরে আসবো। এখন সময় একটা ছোট্ট ফিরছি ব্রেকের পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিরোধীর পর আমি ফের আজকে হচ্ছেটা কি আলোচনায় আসবো যে এসআইআর নিয়ে এত সমস্যা কেন, আর এসআইআর এর প্রয়োজনীয়তাটা কোথায়, আমাদের বাংলার বুকেই বা এসআইআর এর প্রয়োজনীয়তাটা কোথায়, যা নিয়ম মেনে বিভিন্ন সময় হয়েছে, এদেশে বহুবার হয়েছে, এবার আরো একবার কেন প্রয়োজন, কেন হওয়া দরকার। আগে একটা উদাহরণ দেব, তারপর আমি আবার আলোচনায় আসব। বারাসাতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি অনুপম, এবং সেখান থেকে অনুপম কি তথ্য পেয়েছেন আগে দেখুন, তারপর আসছি আলোচনায়। অভিযোগকারিনী নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জানিয়েছেন, তার অভিযোগপত্র গৃহীত হয়েছে। তার অভিযোগ হচ্ছে তিনি ব্যবসায়িকভাবে একজনের সাথে যুক্ত ছিলেন, তিনি তার সাথে প্রতারণা করেন, তারপর ওই যিনি প্রতারণা করেন তার বিরুদ্ধে তিনি যখন খোঁজখবর নেওয়া শুরু করেন তখন চক্ষু চড়ক গাছ হয়ে যায়। একেবারে বাংলাদেশি সমস্ত ডকুমেন্টস রয়েছে, ভারতেও ডকুমেন্টস রয়েছে, এবং ভারতে এক্সপোর্টার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ব্যবসা শুরু করে, এবং এই যে গোটা চক্রটা তিনি সাজিয়ে বসেছিলেন সেই চক্রের পর্দা ফাঁস হতে চলেছে। মঞ্জু রানী সাহার 3 ছেলে। আচ্ছা, মঞ্জু রানী সাহার হাজব্যান্ড নেম হচ্ছে রাসবিহারী সাহা, যতটা সম্ভব খবর পেয়েছি উনি মারা গেছেন। আচ্ছা, উনার বড় ছেলে হচ্ছে গৌতম সাহা, মেজো ছেলে হচ্ছে মিল্টন সাহা, ছোট ছেলে হচ্ছে লিটন সাহা। সবাই বাংলাদেশি। গৌতম সাহার এটা হচ্ছে বাংলাদেশের ডকুমেন্টস। এরপরে হচ্ছে গৌতম সাহার এটা হচ্ছে আমাদের যেমন প্যান কার্ড, ওদের হচ্ছে টিন বাংলাদেশে। এটা হচ্ছে মিল্টন সাহা মানে মেজো ভাই, তার শোরুম দুটো আছে, জুতোর দোকান, আল হাকিম সেন্টার, নারায়ণগঞ্জে, বাংলাদেশ। মঞ্জু রানী সাহা ভারতের ডকুমেন্টস ভুয়ো বানিয়েছে, সেটা তো এখন মানে কমিশন এনকোয়ারি করবে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে 12 তারিখ চিঠি করেছি, বারাসাত এসপি জোনাল, অ্যাডিশনাল এসপি জোনালকে আমি চিঠি করেছি, সব ডকুমেন্টস জমা দিয়েছি। নির্বাচন কমিশনের সেম অভিযোগটা জানিয়েছে যে আমি প্রতারিত হয়েছি, কারণ এই লিটন শাহ নিজেকে অ্যাজ আ এক্সপোর্টার এবং ইন্ডিয়ান ক্লেম করছেন, এবং ইন্ডিয়ান পাসপোর্ট বানিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। বারাসাত হৃদয়পুরে যে বাড়িটি আছে, স্পেসিফিক্যালি আমি বলছি, ওই বাড়ির অরিজিনাল জমির মালিক হচ্ছে এই গৌতম সাহা এবং মঞ্জু রানী সাহা, দুজনের জয়েন্টলি। তার মানে গৌতম সাহারও আধার কার্ড, প্যান কার্ড থাকতে পারে, নইলে জমি কিনলেন কী করে। একটা এক্সপোর্ট র্যাকেট চালায় অমিত চন্দ্র সাহাকে নিয়ে, এবং আমি বারাসাত থানায় যখন বলছি কোনো রকম এখন অবধি কোনো আমি কিচ্ছু পাইনি। যে দেখলেন, আমি এখান থেকেই প্রশ্নে আসবো, আমি রুদ্রাঙ্ককে দিয়ে শুরু করি। রুদ্রাঙ্ক, যেটা হয়েছে আমি তোমায় জানিয়ে দিচ্ছি, বারাসাতে একটি পরিবার, তারা আদতে বাংলাদেশেও তাদের ব্যবসা আছে, কি সামথিং আল হাকিম বা কোন একটা দোকানের নাম, তারা দাবি করেন তাতে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে, তারা ভারতে এসেছেন, ভারতে জমি কিনেছেন, ভারতীয় পরিচয়পত্র রয়েছে, সর্বোপরি ভারতীয় সবকটা পরিচয়পত্র রয়েছে, মানে এক ব্যক্তির কাছে বাংলাদেশের পরিচয়পত্র রয়েছে, এক ব্যক্তির কাছে ভারতের পরিচয়পত্র রয়েছে। কোনো অশান্তিতে না গিয়ে, কোনো ঝগড়ায় না গিয়ে তুমি সহজভাবে বলো, তুমি কি চাও এই লোকগুলো এখানে থাক? তুমি কি চাও একজন ভারতীয় জমি আরেকজন কেউ নিয়ে নিক?
আপনি যে অভিযোগটা করছেন এটা আমি অভিযোগ করছি না বস, আমি খবর দিচ্ছি, আমি অভিযোগ করছি। এটা তো খবর তো অনেক কিছু হতে পারে, তার সত্যতা সেটা ভুল। কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে সেটা ভুল। তাহলে তো অমিত শাহকে এখনই পদত্যাগ করে দিতে হবে, দেশের সুরক্ষা। কালকে তো আমার বাড়ির পাশে জঙ্গি এসে থেকে যায়, কি করব? কিন্তু আমার কথাটা হচ্ছে যে এসআইএন টপিকটাই ছিলাম এখানে আমি একটা কথা বলি, অমিত শাহের পদত্যাগ চেয়েছে রুদ্রাঙ্ক। আমি যদিও বলে রাখি যে সম্প্রতি, একদম সম্প্রতি অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে কোনো অনুপ্রবেশ যদি হতে দেখেছো তাহলে হয় গুলি করবে না হয় তুলে নেবে, যে কোনো একটা, কোনো রেয়াত নয়। আমি প্রসঙ্গ বিশেষে জানিয়ে রাখলাম। হ্যাঁ, কিন্তু আমাদের বক্তব্য একটাই, ভুয়ো ভোটার, মৃত ভোটার, সেগুলো নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, কারণ ভোটের লিস্ট সেটার জন্যই তো এসআইআর কমিশনই করবে। সেটার জন্যই আমাদের বক্তব্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ থাকবে একটা নাগরিকেরও নাগরিকত্ব আমরা যেতে দেব না বাংলাতে। তাহলে এটার অর্থটা কি দাঁড়ালো? মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে কোনো নাগরিকের নাম বাদ যাবে না। আরে ভাই, আরে আমি তো এটাই বুঝতে পারছি, তার মানে যে মৃত আবার বলছে বলে লাভ নেই। 100% একটা কোনো নাগরিক আমরা বেনাগরিক করতে দেব না, কারণ বিজেপি সরকার। নাও ইন্টেনশন ইজ ক্লিয়ার। ওয়েট প্লিজ, বহু বলে ফেলেছো, ইন্টেনশন ইজ ক্লিয়ার। আমার কথা হচ্ছে তাহলে কি মৃত ভোটাররা কাটা পোড়ো করা যায়? আর দ্বিতীয় কথা, যারা বলছে আধার কার্ড আর ভোটার কার্ড আছে, 11টা কাগজ আমি দিতে পারবো না, যাদের কাগজ নিয়ে সমস্যা, তাহলে কি এটা প্রমাণিত আধার কার্ড আর ভোটার কার্ড টাকা দিয়ে করিয়েছেন? কারণ আধার কার্ড আর ভোটার কার্ড করতে যে কাগজগুলো দিয়েছেন সেই কাগজগুলো নিয়ে এসআইআর হবে। 11টা কাগজের মধ্যে যে কোনো কাগজ আপনি দিন, তাহলে ভয় কেন? কিসের ভয় পাচ্ছেন? তাহলে আধার কার্ড আর ভোটার কার্ড। দেশের নিরাপত্তা যারা দিতে ব্যর্থ, তুমি তোমার বাড়ি করলে, বাড়ি ঘিরে ফেললে, তোমার সিকিউরিটি গার্ডকে টপকে একটা লোক ঢুকে গেল, তারা তো বলবে, এই যে অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বলছে যারা ঢুকবে তাকে গুলি করে মারবো। আমরা তো দেখলাম 6 জন জঙ্গি ঢুকে পড়লো, কজনকে গুলি করে মারলো? তারা তো আমাদের গুলি করে মেরে দিয়ে চলে গেল। না, আমার কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ডোন্ট চেঞ্জ দ্য টপিক। ওয়েট, কিন্তু কাজের কাজ কিছু হয় না। তিনি গত পরশুও বলেছেন যে এসআইআর হোক, আমরা এসআইআর এর পক্ষে আছি, কিন্তু এসআইআর এর নির্বাচন কমিশন নিয়ে তাদের সমস্যা। একটা ভারতবর্ষের স্বাধীন সংস্থা যাদের হাতে সাংবিধানিক পাওয়ার রয়েছে, সেই সংস্থাকে এইভাবে কি আঙুল তোলা যায়? বেশ, আমি এখান থেকে স্নেহানের কাছে আসবো। যদিও রাজ্যের কাছে বহুবার জমি চাওয়া হয়েছে, আই রিপিট অ্যান্ড আই মেক ইট ক্লিয়ার, আমি পরিষ্কার করে বলি যে রাজ্যের কাছে জমি চাইলে জমি অধিগ্রহণ পর্ব রাজ্যকেই করতে হয়, রাজ্যকেই সেই জমিটা দিতে হয়, সেই জমিটা রাজ্যই দেয়নি, পরিষ্কার। দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে 500 একর জমি এরা দেবে না, এরা ক্লিয়ারলি বলে দিয়েছে। কেন? বেড়াজাল যদি দিয়ে দেয় বিএসএফ, তাহলে অসুবিধাটা কি আছে? আরে রাখুন না আমাকে। শান্ত, অহেতুক অশান্তি করতে দেবো না। এক সেকেন্ড, শান্ত। সুভাষ বাবু এগিয়ে আসুন। আমি আপনাকে ঠিক একই প্রশ্ন করব যে যদি বাইরের কোনো লোক যে আদৌ আমাদের দেশের নাগরিকই নয়, সে আমার এখানে থাকবে, জমি কিনবে, খাবে, কাজ করবে, ইনকাম করবে, সবকিছু করবে, আমি কেন মানবো? সেটা আমরা ভারতের কমিউনিস্ট পার্টি পক্ষ থেকে বলছি, এটা আমাদের দেশে কাম্য নয়। তাহলে আপনার মনে হয় না যে এসআইআর যদি হয় তাহলে অন্তত এই ক্ল্যারিটিটা চলে আসবে যে ভাই কে ভোটার? আমরা এসআইআর চাইছি, কমিউনিস্ট পার্টি কখনো বলেনি এসআইআর হবে না। আমরা বলছি মৃত ভোটার, লিভ ভোটার, ডবল ভোটার, যারা 2বার 3বার 3 জায়গায় 4 জায়গায় নাম আছে, কারুর এখানে নাম আছে, কারুর বিহারে নাম আছে, কারুর এখানে নাম আছে। আপনারা কমিউনিস্ট পার্টি, আপনারা চান এসআইআর হোক। এক সেকেন্ড, বিজেপি বলছে যে আপনারা বি টিম হয়ে কাজ করছেন তৃণমূলের, এদিকে তৃণমূল বলছে যে না কোনো নাগরিকের নাম বাদ যাবে না। আমরা কোনো বি টিম হয়ে কাজ করছি না, আমরা সেটা বলুন। তৃণমূল বলছে এসআইআর দেব না, আমরা বিজেপির হয়ে কোনো বিরোধী কাজ করছি না। আমরা প্রথম প্রতিবাদ করি যখন আপনারা দেখেছেন এই ওয়াই চ্যানেল থেকেই আমরা মিছিল করেছিলাম যে বাংলার বাইরে অন্যান্য রাজ্যে যে বাঙালিরা কাজ করছেন পরিযায়ী শ্রমিক, শুধুমাত্র মুসলিম ধর্ম হওয়ার জন্য তাদের প্রতি হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা কেরালায় 27 জনকে বার করা হলো আগের বছর অপারেশন ক্লিনে। তাদেরকে বার করা হলো কেন? তারা কারা ছিল? বাংলাদেশিদেরকে বাঙালি বলে চালানো, এটা তো তৃণমূলের। আপনারা কবে থেকে নিলেন এটা? তাহলে কেরালায় তামিলনাড়ুতে কারা বার করলো? তামিলনাড়ুতে কার বার করলো? তামিলনাড়ুতে। বেশ, এত আলোচনা যখন চলছে তখন এই মুহূর্তে একটা খুব বড় ব্রেকিং আসছে, বিশাল বড় ব্রেকিং আসছে। অনুরাগ ঠাকুর, আপনারা জানেন গতকালকে ডায়মন্ড হারবার যে সংসদীয় এলাকা, সেখানে কয়েকজনের নাম সামনে তুলে ধরেছিলেন এবং তারা আদৌ ভারতীয় কিনা সে বিষয়ে তিনি তথ্য দিচ্ছিলেন। এবার বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুরাগের বাসভবনে গিয়ে চিঠি অভিষেকের প্রতিনিধির,
সেখানে কি বলা হচ্ছে, যেটা জানা যাচ্ছে সেখানে বলা হচ্ছে যদি ভুয়ো ভোটে জয় প্রমাণ করতে পারেন তাহলে আগামীকালই পদত্যাগ করতে প্রস্তুত। সেক্ষেত্রে ফের লোকসভা নির্বাচন করতে হবে। চিঠিতে এমনটা দাবি করছেন তৃণমূল সাংসদ, যদিও এর আগে থেকেই দাবি করছেন যে তাহলে সবার লোকসভাটাই ডিসলভ করে দেওয়ার কথা বলছিলেন তিনি বড্ড আশ্চর্যজনকভাবে। যাই হোক, অনুরাগ ঠাকুর কি বলেছেন এর ভিত্তিতে শোনাবো আপনাদের। अभिषेक जी के जगह पे और डायमंड हार्बर में देखिए काम कैसे है। जाकिर हुसैन मौला, सुबेद अली मौला, शबाना खातून, 3 जगह इनके वोट बन गए साहब। पोलिंग स्टेशन 152, पोलिंग स्टेशन 50, पोलिंग स्टेशन 86 और 28 वोटर आईडी एक ही घर पे हाउस नंबर 1 पे बने 265 नंबर पोलिंग बूथ पे। डायमंड हार्बर असेंबली कॉन्स्टिट्यूंसी में नाम आपके सामने है, सब पता चल रहा है कौन नाम है, क्या पृष्ठभूमि है। 111 वोट आईडी एक ही घर पे 66 नंबर पोलिंग बूथ पे हाउस नंबर 97 में बने। खुर्शीद आलम नाम खुर्शीद आलम का वही रहता है, पिता का नाम, बाप का नाम बार बार बदलता है। अब्दुल मजीद, तोजदे लश्कर, ये बार बार देखिए अपना एजेंडा चला के इन्होंने कैसे ये फर्जी वोटवाड़ा किया है, घुसपैठी वोट बैंक। और घुसपैठ कितनी है वोट बैंक की आप देख सकते हैं। हाउस नंबर 11 में कितने वोट बने, हाउस नंबर 26 में कितने बने, ये फाल्टा विधानसभा और बिशनीपुर विधानसभा का आता है। और 225 बूथ पे फिर कितने पोलिंग वोट बने, 43,947 वोट मिक्स हाउस होल्ड में जाके बना दिए। और मास एडिशन जो हुई है, थोक में जो वोट बना है वो 56,564। सरीमन बीबी, हमीदा बीबी, सलेहा मौला, रजमन शेख, अजूफ़ा मौला। अरे भाई, ये सारे लोगों के नाम आपके यहाँ पर आ गए, तो मैं आपसे सिर्फ इतना पूछना चाहता हूँ कि आप आखिरकार ऐसा क्यों कर रहे हो। আমরা শুনলাম অনুরাগ ঠাকুরের বক্তব্য। এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আমরা ইতিমধ্যেই জানি যে কালকে অনুরাগ ঠাকুর ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার কিছু তথ্য তুলে ধরেছিলেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিকে দিয়ে চিঠি পাঠিয়ে বলছেন যে যদি প্রমাণ করা যায় যে সমস্ত ভুয়ো ভোটে জয় হয়েছে তাহলে তিনি কালই পদত্যাগ করতে প্রস্তুত। সেক্ষেত্রে দেশে ফের লোকসভা নির্বাচন করতে হবে। বোঝা গেল না যে তার সংসদীয় এলাকায় কোনো ভুলভ্রান্তি হলে গোটা দেশে কেন ফের নির্বাচন হবে। সুকান্ত বাবু, দেখুন, কেউ ওই বলি না, ইংরেজিতে একটি শব্দ আছে মেগালোম্যানিয়াক শব্দ, সেই শব্দের মানে হচ্ছে কেউ নিজেকে সম্রাট মনে করে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে বসে রাজনীতিতে এসেছেন। রাজনীতির ইতিহাস ভূগোল বাংলার কিছুই জানেন না, ভারতবর্ষের তো জানেনই না। তারপরে উনি নিজেকে মনে করেন এরকম প্রমাণের কি আছে, প্রমাণ তো দিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে একের পর এক বুথে এইভাবে মানে অবৈধ ভোটারের এন্ট্রি, সেই এন্ট্রি তো প্রমাণ করছে যে এদের ভোটে জিতে এসেছেন। এবং যে নামগুলো অনুরাগ সিং ঠাকুর তার প্রেস কনফারেন্সে পড়েছেন, সেই নামগুলো তো স্পষ্ট, সেই নামগুলো কাদের ভোট দেয়, তৃণমূলকে ভোট দেয় তাদের 99%। তো আলাদা করে কিছু বলার নেই। আবার প্রমাণ করার কি আছে, গোটা দেশে ভোট করার কথা বলছে কে? কোথায় রামছাগলের দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে। রামছাগল কি রবীন্দ্রনাথ হবে নাকি তাই বলে? বেশ, ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং তিনি স্পষ্টতই গুরুত্ব দিতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চিঠিকে, এবং তিনি স্পষ্টত বলছেন যে যা তথ্য দেওয়ার ইতিমধ্যেই তা সকলের সামনে রয়েছে। আবার নতুন কী ধরনের তথ্য তিনি চাইছেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো স্পষ্টত বোঝাতে পারছেন না, এবং কার্যতই তার রাজনৈতিক জীবন নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। প্রসঙ্গত আপনাদেরকে আরও একবার জানিয়ে রেখে দিই যে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরকে এবার চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার বাসভবনে গিয়ে চিঠি দিয়েছে তার প্রতিনিধি, এবং ভুয়ো ভোটে জয় প্রমাণ করতে পারলে পদত্যাগ, আগামীকালই পদত্যাগ করতে প্রস্তুত, এবং তার সঙ্গে সংযোজন করছেন তিনি সেক্ষেত্রে দেশে ফের লোকসভা নির্বাচন করতে হবে। আশ্চর্য রকমভাবে যদি একটি লোকসভা কেন্দ্রে যদি কোনো ভুয়ো বেরোয়
তাহলে সেটা গোটা দেশে কেন লোকসভা নির্বাচন হবে সেই উত্তর যদিও পাওয়া যাচ্ছে না। অভিষেকের এই আজব যুক্তির ভিত্তিতে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শোনাবো আপনাদের। এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রে সরকার ক্ষমতায় এসছে, বিজেপি 240টা সিট পেয়েছে। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন। তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি সবাই ডিজাইন করবে, পুরো লোকসভা ডিসলভ করে দিক, তারপর আপনারা এসআইআর করুন। লোকসভা ডিসলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH